ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক দীর্ঘকাল ধরে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে গভীর ও জটিল। বিগত কয়েক দশকে এই সম্পর্কে বহু চড়াই উতরাই পেরিয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার অনেক যৌথ প্রকল্প রাজনৈতিক অস্থিরতার কারণে বা প্রশাসনিক জটিলতায় বন্ধ হয়ে গেছে। তবে সাম্প্রতিককালে বিভিন্ন বন্ধ প্রকল্প, যোগাযোগ ব্যবস্থা ও দ্বিপাক্ষিক চুক্তির পুনরুজ্জীবনের প্রয়াস একটি ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে যে দুদেশের সম্পর্কে উন্নতির পথে যাচ্ছে। তবে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক নিপীড়নের ঘটনায় একটা প্রশ্ন বারবার প্রবল হচ্ছে, এই বাংলাদেশ কোথায় যাচ্ছে? সরকার দাবি করে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ। নিরাপদ কার চোখে নিরাপদ? কাগজে কলমে নাকি বাস্তবে নিরাপদ? এটাই কি 50 বছরের ভ্রাতৃত্বের পুরস্কার, যেখানে একের পর এক স্থানে হিন্দুদের ওপর হামলা, খুন, ধর্ষণ, লুট, মন্দির ভাঙা হয় আর রাষ্ট্র নির্বিকার থাকে, নীরব থাকে? ঘটনা হয়ে গেলে সরকারের দায়সারা মন্তব্য আসে, দোষীদের খুঁজে বের করা হবে। কে বের করে? কে শাস্তি পায়? হিন্দুরা শুধু দেখে যায় তাদের মাটি, ঘর, দেবতা আর সম্মান একে একে ভেঙে পড়ে, অথচ কোনো বিচার হয়। তাই প্রশ্ন যায়, বাংলাদেশে ভারত বিদ্বেষের শেষ কোথায়? দুদেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে কি ভাবছে ভারত, কি ভাবছে বাংলাদেশ? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। কাঁটাতারের ওই পারের বিশৃঙ্খলার প্রেক্ষিতে কোথায় দাঁড়িয়ে আছে দুদেশের সম্পর্ক, সে বিষয়ে একটি আলোচনায় আজ আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষাবিদ ডক্টর অভিজিৎ চন্দ্র। স্বাগত অভিজিৎ আপনাকে। এখন এই যেটা জানার প্রথমে ইচ্ছে করছে অভিজিৎ আপনার কাছে, যে দুদেশের সীমান্তে যে প্রতিনিয়ত উত্তেজনা, চোরাচালান বা অনুপ্রবেশ, আর বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু নির্যাতন, স্বাধীনতার 50 বছর পরেও বাংলাদেশের হিন্দুরা আতঙ্কে পূজা করে, প্রতিমা ভাঙ্গে, মেয়েদের উপর নির্যাতন হয়, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় হিন্দুদের। তাই বর্তমানে দুদেশের সম্পর্ক কিসের উপর দাঁড়িয়ে আছে এবং কোথায় দাঁড়িয়ে আছে বলে আপনি মনে করেন? নমস্কার। 1973 সালে যতটুকু আমি জানি, বাংলাদেশে 13% হিন্দু ছিল বা তারও কিছুটা বেশি ছিল। এখন 50 বছর পর এটা 9%-এরও কম হয়ে গেছে। ভারত যখন স্বাধীন হয় তখন ভারতের সংখ্যালঘু বা সংখ্যালঘু না, মুসলিম জনসংখ্যা ছিল গোটা দেশের প্রায় 9%-এর কাছাকাছি, কম বেশি 10 বা 8 এরকম কিছু একটা। এখন এটা প্রায় 16%-এর অধিক বা কাছাকাছি। এবং পাকিস্তানও দেখতে পাই 51 সালে যা ছিল এখন কম দামে প্রায় 1 বা 2% এসছে। এইটা একটা আমরা বলতে পারি বিরাট লম্বা স্ট্র্যাটেজি। সিরিয়াতে আমরা দেখলাম খ্রিস্টানরা প্রায় মোর দেন 10% ছিল, এখন আরো কমে গেছে, 5% চলে এসছে। লেবাননে কোন সময় ছিল প্রায় 50%-এর অধিক খ্রিস্টান, যার জন্য রাষ্ট্রপতি খ্রিস্টান থেকে হয়। ওদের ভাগ করা আছে, রাষ্ট্রপতি খ্রিস্টান, প্রাইম মিনিস্টার হবে মুসলিম সুন্নি, পার্লামেন্টের স্পিকার হবে শিয়া মুসলিম, এরকম ভাগ করা আছে। এখন লেবাননে প্রায় 1/3 খ্রিস্টান। এইটা আমার মনে হয় একটা কালচারাল বা সংস্কৃতির পরিচয়। এই সংস্কৃতিটা পৃথিবী জুড়েই আমরা দেখতে পাই। যখন যারা সংখ্যালঘু থাকে, সংখ্যাগুরু হয়ে গেলে সংখ্যালঘুর প্রতি আচরণ বদলে যায়। অনেক উদাহরণ আছে, তো বাংলাদেশ সেটা ব্যতিক্রম না। বাঙালিদের
সবচেয়ে বড় যেটা শক্তিশালী অংশ ছিল সেটা হলো রেনেসাঁ। রেনেসাঁ হওয়ার পর ব্রিটিশরা প্রথম যে 1885 বোধ হয় প্রথম যে জনগণনা ওরা করে, সেখানে দেখা যায় যে পুরো বাংলায় মুসলিম সংখ্যা গরিষ্ঠ। সেইটারই ফলে 1905 সালে বঙ্গভঙ্গ হয়। কলকাতা যেহেতু রাজধানী ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বুদ্ধিজীবীরা ছিলেন, তারা বাধা দেওয়াতে এটা বন্ধ হয়। এটা বুঝতে গেলে আরেকটু যেতে হবে যে বর্তমানে গণতন্ত্রের ক্ষমতা আসে প্রতিটি মানুষের ভোটাধিকার থেকে। গণতন্ত্রে যার সংখ্যা বেশি হবে তার জোরই বেশি হবে। এটাকে বলে লেভেনসন থিওরি। এটা একটা ভূগোলের থিওরি আছে বিভিন্ন জায়গাতে, যে কোনো দেশের যদি ক্ষমতা দল করতে হয় সবচেয়ে বেশি ভোটাধিকার যেদিকে পড়বে তারাই ক্ষমতা নেবে। অর্থাৎ জনসংখ্যা যদি আমরা আমাদের সবচেয়ে বাড়াতে পারি, একদিন আমরা এটা করতে পারবো। বাংলাদেশে 100 বছর আগে যখন হিন্দুদের জনসংখ্যা প্রায় 40 বা 50 উপরে ছিল, 100-150 বছর আগে, তখন এরকম গন্ডগোলটা হয়নি। এখন যেদিকে যাচ্ছে ভারতের পূর্ব ভারতে, উত্তর পূর্ব ভারতে ডেমোগ্রাফি বা তার যে চরিত্র বদলে যাচ্ছে। না, এখন এটা হওয়ার কারণটা কি? মানে এই যে দিন দিন আপনি বলছেন যে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমে আসছে, এটা কি বাংলাদেশ তো সেকুলার কিন্তু বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র, এটার মধ্যে একটা তাদের কনস্টিটিউশনের মধ্যে কেমন একটা ব্যাপার রয়েছে, সেকুলারও বলছে আবার ইসলামিক রাষ্ট্রও বলছে। এখন সেখানে কি বাংলাদেশ টোটাল ইসলামিক রাষ্ট্র হওয়ার পথে হিন্দুদের মানে সেই দেশ থেকে হিন্দুদের টোটালি বিতাড়িত করতে চাইছে? সেটাই কি একটা উদ্দেশ্য বলে মনে হচ্ছে কোন একটা জায়গায়? নাকি হিন্দুদের মানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ব্যবহার করে যা খুশি করবে এবং গোটা বিশ্ব এই ব্যাপারে কোনোদিন কোনো কিছু বলবে না, এরকম একটা ভাবনা তাদের মধ্যে জন্ম নিয়েছে? এইটা তো নতুন করে না। আমি আমরা বললাম 73 সনে ছিল 13%, 14% বেশি, এখন 8 বা 9% এসছে। এমন নয় যে গত 2-3 বছর যাওয়া শুরু হয়েছে, এটা ধারাবাহিকভাবে প্রতি 10 বছরে 1% করে। এটা কি ভারত বিদ্বেষের একটা অংশ? মানে এই যে হিন্দু নির্যাতনটা কি ভারত বিদ্বেষের অংশ, নাকি সেই দেশটাকে মানে মুসলিম রাষ্ট্র করার জন্য, সম্পূর্ণ মুসলিম রাষ্ট্রে পরিণত করার জন্য তাদের এই প্রয়াসগুলো আপনার মনে হয়? সেটা 73 হোক বা 25 হোক, সেটা আমি বলবো আপনি ঠিকই জায়গা ধরেছেন। সেটা হলো এটা দেখা গেছে যেখানে অমুসলিমের সংখ্যা লঘিষ্ঠ হয়ে যায়, তাদের প্রতি যে আচরণ করা হয়, সেটা সিরিয়াই বলুন, বাংলাদেশে বলুন, পাকিস্তানে বলুন, পৃথিবীর যে কোনো জায়গায় বলুন, সেটা কেন হয়? সেটা মনে হয় এটা কোনো একটা কালচারাল ব্যাপার আছে। কারণ এটা শুধু বাংলাদেশ বলে না, আপনি সিরিয়া খ্রিস্টানরা ছিল 15%-এর কাছে 5% এসছে, লেবাননে ছিল ওরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে, আফ্রিকাতে ভয়ঙ্কর দাঙ্গা হচ্ছে, মধ্য আফ্রিকাতে, আফ্রিকার অঞ্চলে ভয়ঙ্কর দাঙ্গা হচ্ছে খ্রিস্টান ভার্সেস ইসলামের। অ্যাকচুয়ালি যারা এরকম কি বলবো ধর্মকে বাড়ায়, এদের সাথে মায়ানমারে কি হয়েছে, মায়ানমারে বৌদ্ধদের সাথে গন্ডগোল হচ্ছে, অর্থাৎ অন্যান্য ধর্মের সাথে যেখানেই যাচ্ছে সেখানে গন্ডগোল হচ্ছে। এই যে ব্যাপারটা, এইটার অ্যাড্রেস করতে গেলে আপনার আরো ডিপে যেতে হবে। এটা সমস্ত বাংলাদেশ এখন এই পরিস্থিতির মধ্যে বিগত 1 বছর ধরে বাংলাদেশে আমরা এই অস্থিরতার মধ্যে আমাদের দুই দেশের মধ্যে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক ছিল বা যে নিবিড় সম্পর্ক ছিল, সেটার মধ্যে অনেকটা ফাটল ধরেছে, সেটা তো অস্বীকার করা জায়গা নেই। এখন ভারত বাংলাদেশের যে প্রকল্পগুলো স্থগিত হয়ে আছে, বিশেষ করে যেগুলোর সঙ্গে ত্রিপুরা রিলেটেড, আমাদের রাজ্য রিলেটেড, সেই সব প্রকল্পগুলো আমরা পুনরুজ্জীবিত হওয়ার কি সম্ভাবনা দেখছেন? আমরা সম্প্রতি দেখছি বাংলাদেশে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার, উনি ত্রিপুরা ভিজিট করেছেন, রাজ্যে ভিজিট করছেন। উনি এই মুহূর্তে অবস্থানরত ত্রিপুরাতে। উনি বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন, বিভিন্ন প্রকল্প এলাকাগুলো ঘুরে দেখছেন। তো কি মনে হয়, সম্পর্ক একটু মানে এখন উন্নতি হচ্ছে আস্তে আস্তে আবার? দেখুন, বাংলাদেশ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায়,
এটা ডিপেন্ড করে বাংলাদেশ এতে কতটা লাভ হবে। বর্তমান সরকার প্রথম যখন এসেছিল ওরা মাইনাস ইন্ডিয়া করতে চেয়েছিল, কারণ ওরা ধরে নিয়েছিল শেখ হাসিনা যেহেতু ভারত সরকারের সাথে ভালো সম্পর্ক আছে, ভারত ওদেরকে মেনে নেবে না। তো এখন আস্তে আস্তে করে দেখা যাচ্ছে বাংলাদেশের যে মূল চালিকা শক্তি যেটা ছিল অর্থনীতির, যে গার্মেন্টস বা যে যা যা ছিল এবং বিদ্যুৎ থেকে শুরু করে এগুলো যখন আস্তে আস্তে করে ভারতের সাথে বৈরিতা সম্পর্ক বা ভারতকে বিরাট ভাজন হওয়ার মতো কাজ করতে শুরু করলো, ভারত ন্যাচারালি সে তার বাংলাদেশের প্রতি যে উদার মনোভাবটা কমাতে শুরু করলো, বিভিন্ন রকম বাধা নিতে শুরু করলো। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন রাষ্ট্রপতি ট্রাম্প এলো, এই যে বিশাল করে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প ট্যাক্স বসিয়ে দিল। আজকে না কালকে দেখলাম 39 জন বাংলাদেশিকে প্লেনে করে আমেরিকা এসে বাংলাদেশে ইলিগ্যাল অবৈধ অভিবাসীকে নামিয়ে দিয়ে গেছে, সব তাড়িয়ে দিচ্ছে। তো এইসব হওয়াতে বাংলাদেশ দেখলো যে বাংলাদেশের আশেপাশে বাংলাদেশের অর্থনীতি পুরো ভারতকে কেন্দ্র করে আছে অনেকখানি অংশ। তার থেকেও বড় কথা, বাংলাদেশের সাধারণ নাগরিকরা যে মেডিকেল ফেসিলিটি পেত, অর্থাৎ শরীর খারাপ হলে যেভাবে ত্রিপুরাতে আসতো, পশ্চিমবঙ্গে আসতো বা চেন্নাই বা অন্যখানে জায়গায় যেত চিকিৎসার জন্য, যেরকম একটা যেত, এরা সাধারণ লোক ছিল, এরা খুব একটা পয়সা হলো না, তাদেরকে মোটামুটি এই দুই দেশের সম্পর্কের জন্য আসতে পারছে না। এইসব বিভিন্ন কারণে এখন বাংলাদেশের সাধারণ লোকটা কিন্তু ক্ষেপে আছে, প্রচন্ড ক্ষুব্ধ সরকারের উপরে। তার উপরে আস্তে আস্তে করে বর্তমান সরকার বিরোধী মনোভাব চালা দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে সরকার বিরোধী মনোভাব চালা দিচ্ছে। কারণ এই মুহূর্তে হয়তো সরকার, বাংলাদেশ সরকার মনে মনে হিসাব করছে যে আমাদের বিরুদ্ধে যারা আছে তারা যদি ভারত সহায়তা করে, ভবিষ্যতে যেভাবে আমরা উৎখাত করেছিলাম শেখ হাসিনা সরকারকে, আমাদেরকেও সেই রকম পরিণতি হতে পারে। সেই সব ভেবে এখন ওরা চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে। সেটা ওদের নিজস্ব সিকিউরিটি, অর্থনীতি এবং সাধারণ লোকরা যে চিকিৎসা বা বিভিন্ন সেবা পাচ্ছে না, এই জন্য যে ক্ষোভ, এটাকে প্রশমিত করার চেষ্টা করছে। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে যিনি এসেছেন মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ, বাংলাদেশের হাই কমিশনার, এখন উনি ভারতে নিযুক্ত রয়েছেন এই মুহূর্তে এবং ত্রিপুরায় আমাদের রাজ্যে উনি ভিজিট করছেন। আমরা দেখছি নিশ্চিন্তপুর, সেই ওখানেও গেছেন, রেলওয়ে স্টেশনে দেখেছেন উনি, এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন যে প্রকল্পগুলো, এই যে আমাদের যে বিভিন্ন প্রকল্পগুলো বিগত 1 বছরে বাংলাদেশের এই যে পট পরিবর্তনের পর থেকে বন্ধ হয়ে আছে, সেগুলো যদি এই মুহূর্তে চালু করা হয় আবার, তাহলে কি মানে ভারতের কতটুকু লাভ হবে, বাংলাদেশের কতটা লাভ হবে, এবং আমার রাজ্য এই জায়গায় এই দুই লাভের মধ্যে কোথায় দাঁড়িয়ে থাকবে বলে মনে হয়? সেটা মৈত্রী সেতু হোক, বা সেটা আগরতলা আখাউড়া রেল সংযোগ হোক, বা আমাদের যে সাবরুম যে স্পেশাল ইকোনমিক জোন হোক, বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট সাবরুমের সেটা হোক, বা যেটাই হোক। বাংলাদেশের যে শিল্পগুলো ছিল, বিশেষ করে খাবার শিল্প, সিমেন্ট শিল্প, গার্মেন্ট শিল্প থেকে শুরু করে যত রকম শিল্প ছিল, তাদের প্রচুর বাজার ছিল নর্থ ইস্ট। ইন্ডিয়া খুলে রেখে দিয়েছিল পূর্ব। এখন বাংলাদেশ যদি ভারত এগুলো দেয়, ভারতও খুলে দেবে বাংলাদেশ, মানে গিভ অ্যান্ড টেক পলিসি, যে এগুলো যদি খুলে দেয় তাহলে বাংলাদেশের যে ক্ষতিগুলো হচ্ছিল ভারত সেটা পুষিয়ে দেবে, এটা সোজা কথা। তাহলে বাংলাদেশ যদি ভাবে যে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়, ভারত পরিষ্কার বলে দিয়েছে ভারতে অনেকগুলো প্রজেক্ট ছিল যেগুলো ভারত উইথড্র করে নিয়েছে, টাকাও বন্ধ করে দিয়েছে। ফলে বিশেষ করে চট্টগ্রাম যে পোর্টটা এবং আমাদের যে নিশ্চিন্তপুর থেকে যে কলকাতা যাওয়ার যে রেল লাইনটা, এই দুটো যদি খুলে দেওয়া হয়, আমার মনে হয় সবচেয়ে উপকৃত ভারতও হবে, বাংলাদেশও হবে। কারণ কি, যখন পোর্টে একটা জাহাজ এসে দাঁড়ায়, সেই জাহাজ থেকে যে চালিয়ে নিয়ে আসে মানে প্রচুর লোক, তারা ওইখানে থাকে, খাওয়া দাওয়া করে, এই একটা অর্থনীতির ব্যাপার আছে। জাহাজটা সারাই করতে হয়, তেল ভরতে হয়, তার জন্য অর্থনীতি বাংলা চট্টগ্রামে পেয়ে যাবে। তার ওইখান থেকে যে খালাস হবে, এই খালাস কারা করবে? বাংলাদেশে যারা আছে খালাস করার লোক, কুলি বা যাদের বলে মেশিন, তারা করবে, তারা একটা টাকা পাবে। ফলে একটা জাহাজকে কেন্দ্র করে একটা বিরাট অর্থনীতি গড়ে উঠবে। তারও মাল খালাস হলে সেই মালগুলো ট্রাকে করে ভারতবর্ষে আসবে বা রেলে করে আসবে। সেই রেল যে বাংলাদেশ রেল বহন করে কিংবা বাংলাদেশ ট্রাক বহন করে, তারা পাবে, মানে টাকা পাবে। ফলে বাংলাদেশে যদি এই মুহূর্তে চট্টগ্রাম বন্ধ ভারতকে দেয়, বাংলাদেশে ক্ষতি হওয়ার কোনো কারণ নেই, বরং বাংলাদেশ অনেক বেশি লাভ হবে এবং প্রচুর টাকা বৈদেশিক মুদ্রা আসবে। আমাদের সুবিধা হবে যে জিনিসটা আসবে খুব কম সময়ে
আমরা সবাই জানি চট্টগ্রামে খুব তাড়াতাড়ি চলে আসবে। তখন ভারত বাংলাদেশকে আর অনেক বাংলাদেশ যা যা চাইবে, ভারত দেখলো যে না, আমার প্রতি যখন ওনারা সদয় আচরণ করছে আমি একটু সদয় হই, যদি ট্রেন দিয়ে দেয়, ট্রেন ঢাকা থেকে ওদের যে লোক আছে যারা চিকিৎসা শাস্ত্র বা পড়তে বা যে কোনো ভারতবর্ষ যেতে চায়, তার ঢাকায় থামলে এইটাতে সব ভারতীয়রা যাবে না, এখানে হলো গিয়ে ভারত থেকে যাবে, বাংলাদেশ থেকেও যাবে, ঢাকা থেকেও যাবে। এখন এখানে আরেকটা প্রশ্ন উঠে আসছে, এই যে নিরাপত্তার ব্যাপারটা উঠে আসছে, কারণ আমরা আগেও দেখেছি, গাড়িতে দেখেছি, আমরা বাসে দেখেছি নিরাপত্তার ব্যাপারটা। এখন বাংলাদেশের যেভাবে আইন শৃঙ্খলার অবনতি আমরা দেখতে পেয়েছি, এবং আমরা বিভিন্ন বিষয়ে দেখতে পেয়েছি যে সন্দেহ জাগে যে আদৌ অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলার কোন রকম কন্ট্রোল আছে কিনা। এখন সেই জায়গায় দাঁড়িয়ে যদি সরকার যদি চিন্তাও করে বা দেশের মধ্যে যদি এই আমাদের ট্রেন চলাচল শুরু হয় বা বাস চলাচল সবকিছু যদি যোগাযোগ ব্যবস্থা বা বিজনেস বাণিজ্য যদি শুরু হয়, সেখানে বাংলাদেশের যে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল মৌলবাদের মদতপুষ্ট পাকিস্তানের দোসর যেসব নাগরিকরা রয়েছে বা তারা কোনো ধরনের ব্যাঘাত ঘটাবে না, বা যারা হিন্দু নির্যাতনকারী সেখানে তারা কোনো ধরনের বা ভারত বিদ্বেষী যারা, এটা কি মানে নিশ্চিত করা যায়? এটা নিশ্চিত করা যায় এইভাবে, যারা এগুলো তাদের মধ্যে শক্ত পুলিশি ব্যবস্থা, আইনের ব্যবস্থা না হয়। দেখুন, যারা করে তারা বেসিক্যালি কাপুরুষ, শক্ত ব্যবস্থা নিলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। আপনার যে পুলিশ মিলিটারি বা নামিয়ে দিলে দেখবেন সব ঠিক হয়ে যাবে, এটা কোনো ফ্যাক্টরই না। প্রশ্রয় যদি পায়, যারা করে তারা তো জিনিসটা পেছনে তো মাথা থাকে, যারা এগুলি পেছনে বুদ্ধি দেয়, মানে অর্থ দেয় বা পরিকল্পনা করে, আপনি তাদেরকে একটু সাহায্য করে দেন। রাস্তায় কে ঢিল মারছে, আপনি দেখতে পাচ্ছেন কাশ্মীর আগে ঢিল মারতো 2-3 বছর কাশ্মীরে, এখন কি অবস্থা, সব নিশ্চুপ হয়ে গেছে, কারণ পলিসি মেকিং ডিসিশন নিয়ে নিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে ভারত যদি, এটা ঠিক, ভারত যদি বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক করে, তাহলে লোকের কাছে এটা যাবে যে বাংলাদেশ চাইছে ভারতের সাথে সম্পর্ক উন্নতি করতে। সেক্ষেত্রে বাংলাদেশের যে লোকগুলো লাফালাফি করছে তারাও বন্ধ, তাদের সরকার এখন ভারতের প্রতি নরম, অথবা আমি যদি এমন কোনো ব্যবহার মানে আচরণ করি বা ভারত বিদ্বেষী, সরকার আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ফলে এটা ডিপেন্ড করছে সরকারের মানে কি সিগন্যাল দিচ্ছে, এটা হলো মূল ব্যাপার। ঠিক, এখন একটা শেষ প্রশ্ন, যে বাংলাদেশের যে রাষ্ট্র ক্ষমতা তখনই নড়ে চড়ে বসে, এটা বলা হয় যে যখন অভ্যন্তরীণ চাপের বাইরে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে বাংলাদেশ যে কোনো বিষয়। এখন এই বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন বন্ধে ভারত কি ভূমিকা নিতে পারে এবং আন্তর্জাতিক মহল কি করতে পারে বলে আপনি মনে করেন? এখানে যেভাবে হিন্দুদের উপর নিপীড়ন চলছে, সেখানে কোনো একটা জায়গায় তার ইতি কি হবে কি, বা এই যে বাণিজ্য শুরু হলে বা যোগাযোগ ব্যবস্থা যদি শুরু হয়, তার একটা সুফল কি সেখানকার হিন্দু নাগরিকরা পাবে কি? অবশ্যই, কারণ মনে রাখবেন, যখনই মানুষের মনে অর্থনীতি আসে, কিছুটা হলো মানুষ চায় শান্তি, কারণ শান্তি না হলে অর্থনীতি হবে না। যদি মারামারি ঢারামারি, যেখানে কে ব্যবসা করতে আসবে, কে বাস চালাবে, কে মাল নামাবে, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর আপনি যেটা বলছেন নির্যাতন যেটা করছে, সেটার প্রতি যদি নজর দিতে হয়, তাহলে আপনাকে ঐতিহাসিকভাবে দেখতে হবে যে কেন কমে যাচ্ছে। এটাকে শুধু কেন 1% করে প্রতি 10 বছর কমে যাচ্ছে, 9%, যেভাবে যাচ্ছে আগামী 50 বছর পর এটা 1%ও কমে যাবে। হ্যাঁ, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। এইটা শুধুমাত্র আইন শৃঙ্খলার সমস্যা না, এটা হলো গিয়ে আপনার আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমরা এটাকে অনেক পরিশোধিত করেছি ভারতের শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এটা অনেকটা এখনো পরিশোধিত হয়েছে, কিন্তু একটা বিশাল অংশের জনগণ সরকারি শিক্ষা ব্যবস্থা পায় না, তার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যায়। ভারতবর্ষ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাও অনেক পরিবর্তন হয়েছে, বিজ্ঞান ভিত্তিক ব্যাপার স্যাপার এসছে, ধর্ম নিরপেক্ষতা এসছে, কিন্তু বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কিন্তু আমার যেটা মনে হয় এত পরিশীলিত নয়, সেখানে উগ্রতা শেখানো হয় বলেই আজকে এই অবস্থা। এইটা কিন্তু দেখতে হবে, যে কোনো মানুষ তৈরি হয় শিক্ষার মধ্য দিয়ে। আমি কিভাবে আচরণ করব সেটা আমার কালচার শিক্ষা ঠিক করবে। শিক্ষার উপরে যদি কন্ট্রোল না করেন, তাহলে কিন্তু লং টার্মে গিয়ে আপনার অসুবিধা হবে। ঠিক, সেটা সেই সমস্যাটা আমরা দেখতেও পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, যা শিক্ষার কোনো একটা জায়গায় অভাব তো ছিল নিশ্চয়ই, তার জন্য এই ঘটনাগুলো অতিবাহিত হচ্ছে। এখন অজিতবাবু, একটা শেষ প্রশ্ন আপনার কাছে মনে হয়, এই যে অনুপ্রবেশের কথা বলছি এবং অনুপ্রবেশ একটা বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এই যে ভারত বাংলাদেশের সম্পর্ক যদি উন্নত হয় এবং আমরা যদি দেখি যে বাণিজ্য হোক বা যোগাযোগ ব্যবস্থা আবার শুরু হচ্ছে, তাহলে কি এই অনুপ্রবেশের সমস্যাটা অনেকটা কমে আসবে বলে মনে করেন? না এটা কি বরাবর ইতিহাস যেমন ছিল? না, অনুপ্রবেশটা শুধুমাত্র অর্থনীতিতে বিচার করলে হবে না,
অনুপ্রবেশ করে আপনার ভারতবর্ষে অনেক জায়গায় তারা যে জনসংখ্যার ডেমোগ্রাফি পরিবর্তন করে ফেলছে, এটাও কিন্তু একটা লং টার্ম স্ট্র্যাটেজি। এটা শুধুমাত্র অর্থনীতিতে বিচার করলে হবে না, দুটো জিনিস খেয়াল রাখতে হবে। অনুপ্রবেশকারী, একটা হলো গিয়ে রিফিউজি। রিফিউজি হলো যারা অত্যাচারিত হয়ে আসছে সব ছেড়ে ছুড়ে দিয়ে, আর অনুপ্রবেশকারী তারা কিন্তু অত্যাচারিত হচ্ছে না, তারা অন্য কোনো কারণে অর্থনীতির যে কোনো কারণে ঢুকছে। ফলে অনুপ্রবেশকারীদেরকে অবশ্যই বিতাড়িত, আমেরিকার সব দেশ বিতাড়িত করছে, আরবও বিতাড়িত করছে। অনুপ্রবেশকারীদের উদ্দেশ্য সবসময় ভালো হয় না, এবং ভারতবর্ষ যতগুলি আপনাদের বিভিন্ন রকম যে উগ্রপন্থী সমস্যা, আপনি অনুপ্রবেশকারীরা সফট বেড অর্থাৎ থাকে, খাবার দেয়, থাকা, টাকা, এগুলো হয়তো সরাসরি বোম ব্লাস্ট থাকে না, এটা প্রমাণ পাওয়া গেছে বিভিন্ন ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে পশ্চিমবাংলা এবং উত্তর ভারত একটা মৃগয়া ক্ষেত্র, এটা তো ঘটনা, এবং এর মধ্য দিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। ফলে এইটা কিন্তু অনুপ্রবেশ হবে কেন? আমাদের তো ভিসা পাসপোর্ট আছে, সেভাবেই তো আসতে পারে। এটা একটা সত্যি, এটা লং টার্ম, এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা না, এটা পেছনে অনেক যুক্তি আছে। কোনোভাবে তাহলে এই বাণিজ্যের সাথে বা আমাদের যে সম্পর্ক কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা মানে আছে বলে কি মনে হয়? না, হ্রাস পাবেন, কারণ এর আগে বাণিজ্য ছিল গত 2-3 বছর বাদ ভালোই বাণিজ্য চলছে, প্রচুর সম্পর্ক, কিন্তু অনুপ্রবেশ তো কমেনি কিছু। এবং আমাদের অনুপ্রবেশ কিন্তু রাষ্ট্রের দায়িত্ব না, আমরা যা সাধারণ লোক আছি আমরা কেন ওদেরকে এনকারেজ করব? আমরা যে ভারতীয় নাগরিক আছি, আমাদের তো কত সমস্যা চাকরি বাকরি নিয়ে, এই সমস্যাগুলো দূর করতে না পেরে আমরা অনুপ্রবেশকে কেন তোল্লাই দেবো? ভারতের অর্থনীতি দাঁড়িয়ে যাচ্ছে, সেখানে সেই জায়গাটাতে কোন রকম প্রভাব পড়বে বলে আপনার মনে হয় না অনুপ্রবেশের ক্ষেত্রে? না, মনে হয় না খুব একটা অনুপ্রবেশ করে, এটা বরাবর একদম লং টার্ম পলিসি ওদের এটা। অসংখ্য ধন্যবাদ অজিত বাবুর সঙ্গে থাকার জন্য আছে দাদা। এই মুহূর্তে আমরা অবশ্যই আজকে যে বাংলাদেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক উন্নত হওয়ার দিক দেখছি, একটা ক্ষীণ আশা যাচ্ছে। বাংলাদেশের ভারতে নিযুক্ত হাই কমিশনার, বাংলাদেশের হাই কমিশনার, উনি কিন্তু এই মুহূর্তে ত্রিপুরাতে রয়েছেন, ত্রিপুরাতে এবং বিভিন্ন জায়গায় উনি ঘুরে দেখছেন। হয়তো আগামী দিনে বাণিজ্য শুরু হতে পারে, যোগাযোগ ব্যবস্থা শুরু হতে পারে। তবে ভারতের প্রতি বিদ্বেষমূলক মনোভাব বাংলাদেশে প্রতিদিন যেন এক নতুন বাস্তবতায় রূপ নিচ্ছে। নানা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, ভারতের প্রতি বাংলাদেশের বিদ্বেষ কি সত্যি কমছে, নাকি এটি কৌশলী নিষ্ক্রিয়তার রূপ নিচ্ছে? আসলে পরিতাপের বিষয়, 1971-এর সহযোগিতা সত্ত্বেও অনেক বাংলাদেশির কাছে ভারত স্বার্থসন্ধানী মিত্র হিসেবে বিবেচিত। আর এই মনোভাবকে কাজে লাগিয়ে মৌলবাদীরা সেই দেশের হিন্দুদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশে হিন্দু নির্যাতন একটি মানবিক, সামাজিক এবং রাজনৈতিক সংকট। এটি কেবল সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনকে অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে না, বরং ভারতের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি করছে। তাই বাংলাদেশ সরকারের উচিত আন্তরিকভাবে আইন প্রয়োগ, প্রশাসনিক জবাবদিহিতা ও ধর্মীয় সহনশীলতা নিশ্চিত করা। তা কতটা করতে পারে অন্তর্বর্তী সরকার, সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা দেশ দুনিয়ার সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।